আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে একাডেমিক বইয়ের কিছু ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার এবং টপিকগুলো নিয়ে কথা বলার জন্য নতুন আরেকটা ক্লাস সিরিজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো তোমাদের সামনে যেটা কথা ছিল যে আমরা অ্যাসাইনমেন্ট পর্বগুলো শেষ করেছি। অ্যাসাইনমেন্টের পরে আমরা এখন যে আমাদের যে রসায়নের যে বইটা আছে সেই বইটার বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিক ওয়াইজ আমাদের রেগুলার যে ভিডিওগুলো সিরিজ ছিল সেই রেগুলার ভিডিও সিরিজ নিয়ে আজকে প্রথম আমাদের সিরিজটা। তো আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের শেষের দিক থেকে শুরু করবো, অর্থাৎ সবার শেষ যে অধ্যায়টা আছে তোমাদের খনিজ সম্পদ মানে জীবাশ্ম জ্বালানি, সেই অধ্যায় থেকে প্রথম আমাদের ক্লাস ভিডিওটা শুরু হচ্ছে। সেখান থেকে আমরা রেগুলার টাইমে প্রতিদিন নতুন নতুন করে টপিক ধরে ধরে আমরা কি করব, ভিডিওগুলো তৈরি করব। তো তোমাদের এই যে অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো নিয়ে শুরু হচ্ছে সেটাকে আমি নাম দিলাম যে তোমাদের প্রোটন সিরিজ, অর্থাৎ তোমাদের রসায়নের যে প্রোটন সিরিজ যে শুরু করলাম। এই সিরিজের ভিতরে কি করতে পারবে, এই সিরিজের ভিতরে তোমাদের রসায়ন বইয়ের ফুল কনসেপ্টগুলো আমরা এখানে ক্লিয়ারভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে কথা না বাড়িয়ে তোমাদের প্রোটন সিরিজের প্রথম পর্ব অর্থাৎ খনিজ সম্পদের জীবাশ্ম জ্বালানি নিয়ে কথা হবে। তো তোমাদের যে অধ্যায়টা ছিল সেটা ছিল খনিজ সম্পদ। খনিজ সম্পদ এখানে লেখা ছিল জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ এই যে খনিজ সম্পদের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টাতে খুব ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক আছে, যেমন তোমাদের ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো হয় এই খনিজ সম্পদ থেকে অনেক জটিল জটিল প্রশ্ন এবং ইজি প্রশ্নও করা যেতে পারে। তো খনিজ সম্পদটা কি ছিল দেখো, আমরা কয়েকশো বছর পেছনে যেতে পারি। দেখো, খেয়াল করে দেখো যে আমাদের পৃথিবীর জন্ম অর্থাৎ পৃথিবীর যে বয়সটা সেই বয়সটা প্রায় 4.5 বিলিয়ন বছর হয়ে গেছে। তো অনেক অনেক বছর সময় পার হয়ে গেছে। আমরা যে বর্তমান যে পৃথিবীটা দেখতেছি, পূর্বে এই পৃথিবীর চেহারা অন্যরকম ছিল, এতটা আপডেটেড ছিল না। অনেকটা পুরাতন প্রাচীনকালে যে আমরা যে ছবিগুলো দেখি সেখান থেকে কিছুটা আইডিয়া আমাদের মাথায় আসে। তো এখন থেকে 400 অথবা 500 অথবা 600 বছর, বিলিয়ন বছর আগে, ঠিক আছে, 600 মিলিয়ন বছর বা বিলিয়ন বছর আগে দেখবা যে তুমি পৃথিবীর যে চেহারাটা ছিল, অনেক গাছপালা, পশু পাখি, পর্বত, খাল, মহাসাগর, এসব অনেক কিছু ছিল। তো এগুলোর কালের পরিবর্তন, অর্থাৎ যত সময় পরিবর্তন হয়েছে তত পৃথিবীর পরিবর্তনটাও চলে আসছে। তো এই পরিবর্তন হতে হতে কী হয়েছে, পৃথিবীর যে পরিবর্তন সেই পরিবর্তনে কালক্রমে এগুলোর অনেক বিলুপ্তি ঘটেছে। তো পৃথিবীর যখন পরিবর্তন হয় তো এগুলো অনেক উদ্ভিদ, অনেক জীব এই মাটির নিচে ধামাচাপা পড়ে, ঠিক আছে, অনেক বছর ধরে মাটির নিচে পড়ে থেকে থেকে তাদের ধ্বংস বসে যায়, তার দেহগুলো অনেক পরিবর্তন আসছে, যেমন উচ্চ তাপমাত্রা অথবা দেখা যাচ্ছে যে কালের বিবর্তনে, রাসায়নিক ভৌত পরিবর্তন, এগুলোর কারণে ওই উদ্ভিদগুলো, ওই প্রাণীগুলোর যে মরা দেহগুলো যেগুলো ছিল সেগুলো কী হয়েছে, পরিবর্তন হয়ে আমাদের কার্বন, প্রাকৃতিক সম্পদ, পেট্রোলিয়াম, প্রাকৃতিক যে গ্যাসগুলো আছে এটা খনিজ সম্পদে রূপান্তর হয়েছে। তো খনিজ সম্পদ বলতে বোঝানো হচ্ছে, দেখো যে বহু বছর ধরে আমাদের উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ, তাদের দেহগুলো মাটির নিচে জমা থেকে থেকে যে আমাদের প্রাকৃতিক সম্পদে যে যে পরিমাণ আছে সেগুলোকে বলা হচ্ছে সাধারণত খনিজ সম্পদ বা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির মূল কথাই হলো যে জীবের দেহ থেকে যেগুলো তৈরি হয়েছে জ্বালানি রূপে আমরা পাচ্ছি, কার্বন, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো মোটামুটি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে যে আসলে খনিজ সম্পদে কি বলতে যাচ্ছে, এই টপিকটা ক্লিয়ার হয়েছে। এখানে এগুলো তো সাধারণভাবেই তো দেওয়া আছে, বাট এখান থেকে যে কথাটা তোমাদের প্রশ্নগুলো বা টপিকগুলো সব থেকে বেশি সেটা হলো কি, সেটা ছিল যে আমাদের হাইড্রোকার্বন নামে একটা যৌগ চ্যাপ্টার আছে, অর্থাৎ হাইড্রোকার্বন নামে যে টপিকটা আছে এটা সবার কাছে একটা ভয়ের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো হাইড্রোকার্বনটা কি ছিল, এখান থেকেই তৈরি হয়েছে কি হাইড্রোকার্বন। যেমন বললাম যে জীবাশ্ম জ্বালানির ভিতরে তৈরি হয়েছিল তোমার কার্বন, তারপর বললাম পেট্রোলিয়াম, তারপর বলেছিলাম গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এগুলো তৈরি হয়েছিল। তো কার্বনের ক্ষেত্রে তো সি তো আছে, কার্বনের প্রধান উপাদান কি আছে এখানে, সি, কার্বন। পেট্রোলিয়ামের ক্ষেত্রে দেখো কার্বন ও হাইড্রোজেন এই দুটো মৌল মিলে, অর্থাৎ এই দুটো মিলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাধারণত পেট্রোলিয়াম। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ মিশ্রিত, অর্থাৎ এখান থেকে যেগুলো
যৌগ পরবর্তীতে তৈরি হচ্ছে সেগুলোতে হলো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এছাড়া প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে আমরা জানি প্রাকৃতিক গ্যাস এই পেট্রোলিয়ামের একটা অংশ বলতে পারো, CH4 আমরা বলি প্রাকৃতিক গ্যাস। দেখো এগুলোই ছিল সাধারণত এই জীবাশ্ম জ্বালানির ভিতরে চলে আসে। তো আসলে এই জীবাশ্ম জ্বালানিটা মূলত যে কার্বন পেট্রোলিয়াম যেগুলো আসতেছে এগুলো সাধারণত হাইড্রোজেন এবং কার্বন এই দুটা যৌগের উপরে নির্ভর করতেছে। তো এখন এখানে তোমাদের বইয়ে যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো তোমরা 2-3 পেজ ইজিলি পড়তে পারো, পড়লেই বুঝতে পারবে। তো আমরা সরাসরি ওগুলো আলোচনা না করে সরাসরি চলে যাবো আমাদের মূল পর্বে, যেটা আমাদের প্রধান পড়ানোর টপিক ছিল, সেটা হলো হাইড্রোকার্বন। আসলে হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বনের কি কি শ্রেণী বিভাগ হতে পারে বা এগুলোর কোন কোন শ্রেণীতে ভাগ করা হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত কথা। তবে চলো দেরি না করে আমরা এই যে হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগগুলো ছিল সেগুলো থেকে শ্রেণী বিভাগ বা সেগুলো যৌগ কি সেগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে আসি। অর্থাৎ আমাদের পড়ার মূল টপিকটা ছিল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনটাকে বিশ্লেষণ করবো আজকে আমরা। তো হাইড্রোকার্বনটা আমরা কি বললাম যে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো মিলে যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ এর হাইড্রোকার্বনের মূল উপাদান থাকবে কার্বন ও হাইড্রোজেন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন এই দুটো পরস্পরের সাথে বিক্রিয়া করবে। কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যতগুলো যৌগ তৈরি করা হবে সবগুলোই আসবে কার ভিতরে, হাইড্রোকার্বনের ভিতরে। তাহলে এই হাইড্রোকার্বন যে কার্বন এবং হাইড্রোজেনের কি কি যৌগ তৈরি হচ্ছে সেগুলো থেকে নামকরণ বা কি আসবে বা তাদের চেহারাগুলো কি আসবে, এই চেহারাগুলো বোঝার জন্য, সেই যৌগগুলো ধরার জন্য হাইড্রোকার্বনকে প্রথমে শ্রেণী বিভাগ করতে হবে। তো হাইড্রোকার্বনকে যখন তুমি শ্রেণী বিভাগ করবে তখন হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আসবে দুইটা। প্রথমত হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আসবে দুইটা। একটা আসবে হলো তোমার 1 নম্বরে হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগ আসবে সেটা হলো অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এবং 2 নম্বর যে শ্রেণী বিভাগটা আসবে সেই 2 নম্বর শ্রেণী বিভাগটা আসবে এখানে 2 নম্বর হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই ছিল মোটামুটি হাইড্রোকার্বনের দুইটা শ্রেণী বিভাগ, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। এই অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক এটাকে আমরা হাইড্রোকার্বনকে প্রথমত দুইটা ভাগে ভাগ করলাম। এই দুটা ভাগের ভিতরে অনেকগুলো ভাগ আছে, সেগুলো আস্তে আস্তে আমরা বিস্তারিত দেখব। সেটা হলো, দেখো প্রথমে আসি অ্যালিফ্যাটিক। কি ছিল অ্যালিফ্যাটিকটা? ছিল এরকম যে অ্যালিফ্যাটিকের উৎস অর্থাৎ তার জন্ম হয়েছে চর্বিজাত কোনো যৌগ থেকে, অর্থাৎ চর্বি থেকে অ্যালিফ্যাটিক যৌগগুলো সৃষ্টি হয়। তাই এই অ্যালিফ্যাটিক যৌগটাকে চর্বি থেকে সৃষ্টি হয় বলে এটাকে চর্বিজাত যৌগ বলা হয়। অর্থাৎ চর্বি থেকে এই অ্যালিফ্যাটিক যৌগের উৎস। তাহলে চর্বি থেকে যদি তৈরি হয় এই অ্যালিফ্যাটিকটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। অ্যালিফ্যাটিককে আবার দুইটা ভাগে ভাগ করব। 1 নম্বরে আসবে কি, 1 নম্বরে যে ভাগটা আসবে সেই ভাগটা হলো মুক্ত শিকল। 2 নম্বরে আসবে বদ্ধ শিকল। অর্থাৎ অ্যালিফ্যাটিকের দুইটা ভাগ, অর্থাৎ অ্যালিফ্যাটিকের প্রথম ভাগ আসলো কি মুক্ত শিকল, 2 নম্বর ভাগ আসবে আমাদের বদ্ধ শিকল। এই ছিল আমাদের মোটামুটি অ্যালিফ্যাটিকের শ্রেণীবিভাগ। তাহলে এখানে দেখো মুক্ত শিকল বলতে বোঝানো হচ্ছে, দেখো প্রথমেই বলেছি হাইড্রোকার্বনটা কি তৈরি হবে, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ দুটো মিলে। তো কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে অর্থাৎ কার্বনের যে শিকলটা তৈরি হচ্ছে মুক্ত শিকলের ভিতরে আসবে, দেখো যে সকল হাইড্রোকার্বন কার্বন কার্বন শিকলের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ খোলা অবস্থায় থাকে, পরস্পরের সাথে যুক্ত হয় না, তাদেরকে বলা হচ্ছে মুক্ত শিকল। অর্থাৎ যদি আমি এটাকে শর্টকাটে লিখতে চাই তাহলে এখানে সূত্র কি, সংজ্ঞাটা কি আসবে, কার্বন শিকল মুক্ত থাকবে। কার্বন শিকল কি থাকবে, মুক্ত থাকবে। এটা হলো আমাদের মুক্ত শিকলের সংজ্ঞা। আমি এখানে শুধু কি পয়েন্ট অর্থাৎ মূল কথাটা আমি এখানে লিখলাম যে কার্বন শিকলটা কি থাকবে, মুক্ত থাকবে। যেমন যদি আমি উদাহরণ দিই তাহলে দেখো ইথেন CH3 অথবা তুমি আরেকটা দিতে পারো প্রোপেন CH3CH2CH3। দেখো খেয়াল করে দেখো এই প্রত্যেকটা যৌগের কার্বন শিকল, এই যে কার্বনের সঙ্গে এই কার্বন, এই কার্বনের সঙ্গে এই কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে যে শিকল অবস্থায় আছে, এই যে বন্ধন দিয়ে তৈরি শিকল অবস্থায় আছে, এই কার্বন এবং এই কার্বন পরস্পর অর্থাৎ
প্রথম কার্বন এবং শেষের কার্বন, এই দুটা কার্বন পরস্পর মুক্ত অবস্থায় আছে, অন্য কারোর সাথে যুক্ত নেই, যার কারণে কার্বন কার্বন শিকল কি থাকবে, মুক্ত অবস্থা থাকবে। এই দুটা কার্বন পরস্পর মুক্ত আছে, তাই এদেরকে বলা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এই ছিল আমাদের মুক্ত শিকল। তাহলে মুক্ত শিকল আরেকটা কি ছিল, বদ্ধ শিকল। এই মুক্ত শিকলকে আবারও ভাগ করা যেতে পারে বন্ধনের উপরে। যেমন তুমি খেয়াল করো এখানে কার্বন কার্বন কার্বন, এই প্রত্যেকটার মাঝখানে বন্ধন আছে। এই বন্ধন প্রকৃতির উপর, অর্থাৎ এই বন্ধনগুলো কি ধরনের হতে পারে, এই বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে মুক্ত শিকলকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব। অর্থাৎ এই মুক্ত শিকলকে আমরা দুইটা ভাগে ভাগ করব। এক নম্বর হলো সম্পৃক্ত মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল। আর এখান থেকে আর একটা ভাগ আসবে, সেটা হলো দুই নম্বর হলো অসম্পৃক্ত মুক্ত শিকল। একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল। তো অ্যালিফ্যাটিকের ভিতরে দুটা ভাগ, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলকে দেখলাম যে কার্বন কার্বন যে চেন আছে সেই চেনের প্রান্তদ্বয়, অর্থাৎ প্রান্তগুলো কি থাকবে, মুক্ত অবস্থা থাকবে। এই যে বন্ধন, এদের ভিতরে যে কার্বনের ভিতরে যে বন্ধনটা আছে, বন্ধনকে আবার প্রকৃতির উপর ভিত্তি করে তারা কি ধরনের বন্ধন গঠন করতে পারে তার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করলাম। একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। এটা কার শ্রেণীর বিভাগ আসলো, মুক্ত শিকলের শ্রেণী বিভাগ। তাহলে সম্পৃক্ত, যেহেতু দেখো সম্পৃক্ত মুক্ত শিকল, এটার সঙ্গে কি আসবে, কার্বন কার্বন, অর্থাৎ এই যে কার্বনের যে বন্ধনগুলো হচ্ছে, কার্বন কার্বনের ভিতরে যদি একক বন্ধন থাকে তাহলে সেটা হবে মুক্ত শিকল, সম্পৃক্ত যৌগ। অর্থাৎ দেখো কার্বন কার্বনের প্রত্যেকটার মাঝখানে যদি একক বন্ধন বিদ্যমান থাকে তাহলে সেটা হয়ে যাবে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমি যদি এখানে কি পয়েন্টটা লিখি, অর্থাৎ তার সঙ্গে থেকে যদি মেন কথাটা লিখি, এখানে যেমন মেন কথা ছিল এটা, এখানে যদি মেন কথা লিখি তাহলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এটা হলো এই মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগের ভিতরে সম্পৃক্ত মুক্ত শিকলের সংজ্ঞা। অর্থাৎ কার্বন কার্বন কি বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে। তাহলে এখান থেকে এক্সাম্পল দেখো, কার্বন কার্বনের ভিতরে কি বন্ধন দিবে, একক বন্ধন দিবে। তাহলে এখানে তুমি বিউটেন দিতে পারো, CH3 CH2 CH2 CH3। আরেকটা এক্সাম্পল দিতে পারো পেন্টেন, CH3 CH2 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 CH3। দেখো বিউটেনের ক্ষেত্রে 1 2 3 4 1 2 3 4 5, চারটা হলে বিউটেন, পাঁচটা হলে পেন্টেন। প্রত্যেকটা কার্বন, এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন, প্রত্যেকটা কার্বনের মাঝখানে দেখো কার্বন কার্বন একক বন্ধন আছে। পেন্টেনের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বনের মাঝখানে কার্বন কার্বন একক বন্ধন আছে। যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটাকে আমরা বলতেছি মুক্ত শিকল অ্যালিফ্যাটিকের ভিতরে এই যে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অর্থাৎ এই যে একক বন্ধনের কারণে যে সম্পৃক্ত যৌগ হলো, ঠিক অপোজিটটা আসবে কি, অসম্পৃক্ত। দেখো সম্পৃক্তর অপোজিট অসম্পৃক্ত। দেখো অসম্পৃক্তর এখানে কি আসবে, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে যদি সংজ্ঞা তুমি লিখতে চাও শর্ট করে, তাহলে এখানে লিখবে কি, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত মুক্ত শিকল। অর্থাৎ এই যে কার্বন কার্বন যে বন্ধন, এই বন্ধনের এক্সাম্পলগুলো কিভাবে আসবে, দেখো বন্ধনের এক্সাম্পল তুমি দিতে পারো ইথিন CH2 ডাবল বন্ড CH2 ইথিন, অথবা তুমি এখানে দিতে পারো ইথাইন CH ট্রিপল বন্ড CH। দেখো এটা হলো ইথিন, এটা হলো ইথাইন। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে তাহলে এটা তৈরি হয়ে যাচ্ছে কি অসম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেটা হয়ে যাবে সম্পৃক্ত। এই সবগুলোরই একটাই উপরে আসবে, সেটা কি মুক্ত শিকল। এই মুক্ত শিকলের সবগুলোই যাবে কোথায়, অ্যালিফ্যাটিকের ভিতরে।
অ্যালিফেটিকের ভিতরে মুক্ত শিকল, তার ভিতরে ভাগ, তার ভিতরে এতগুলো শ্রেণী বিভাগ। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যালিফেটিকের শ্রেণী বিভাগ। অ্যালিফেটিক প্রথমে ভাগ করবে মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলকে ভাগ করো আবার দুইটা ভাগে, সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্তর ক্ষেত্রে কি আসবে? কার্বন কার্বন একক বন্ধন, অসম্পৃক্তর ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন। যদি কোনো একটা হাইড্রোকার্বনের ভিতরে তুমি কখনো দেখো যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, তাহলে তুমি বুঝে নিবে যে ওই যৌগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং যদি কোনো যৌগের ভিতরে একক বন্ধন থাকে, এরকম কোনো একক বন্ধন থাকে কার্বন কার্বনের ভিতরে একক বন্ধন, তাহলে সেটা বুঝে নিতে হবে সেটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই ছিল মোটামুটি আমাদের মুক্ত শিকলের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব কি বদ্ধ শিকলের কি ধরনের শ্রেণী বিভাগ আসে। যদি এই কার্বন চেন অর্থাৎ কার্বন কার্বন যে বন্ধন গঠন করতেছে তারা, সেই বন্ধনের উভয় প্রান্ত অর্থাৎ প্রথম এবং শেষ প্রান্ত উভয়টা যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ কার্বন চেনের যে চেনটা তৈরি করতেছে সেই চেনের উভয় প্রান্ত যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলতেছি আমরা বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে বদ্ধ শিকলের সংজ্ঞা যদি তুমি এখানে শর্টকাটে লিখো তাহলে কি আসবে? বদ্ধ শিকলের ক্ষেত্রে আসবে, দেখো, বদ্ধ শিকলের ক্ষেত্রে আসবে কার্বন শিকলের উভয় প্রান্ত যুক্ত থাকবে। কার্বন শিকলের উভয় প্রান্ত কি থাকবে? যুক্ত থাকবে। আমরা এটা সংজ্ঞা থেকে শুধু মেন কথাটা লিখলাম যে কার্বন শিকলের উভয় প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকবে। যেমন এখানে পরস্পরের সাথে খোলা ছিল অর্থাৎ যুক্ত ছিল না, মুক্ত অবস্থায় ছিল, সেটা ছিল মুক্ত শিকল। বদ্ধ শিকলের ক্ষেত্রে কার্বনের যে চেনটা থাকবে তাদের পরস্পর কি অবস্থায় থাকবে? উভয় প্রান্ত যুক্ত অবস্থায় থাকবে, মুক্ত অবস্থায় থাকবে। যদি এটা তুমি এক্সাম্পল দিতে চাও, দেখো সাইক্লোপ্রোপেন CH2 এই যে দেখো, এটাকে বলা হলো, দেখো কার্বনের যে একটা চেন তৈরি হয়েছে এটা লম্বাভাবে যায়নি, বাট সার্কেল আকারে আসছে। যেহেতু এটা ঘূর্ণন অর্থাৎ সার্কেল আকারে আসতেছে, তাই এটার নাম হয়ে গেল কি সাইক্লোপ্রোপেন। দেখো এই যে কার্বন, এই প্রত্যেকটা কার্বন একটা আরেকটার সাথে পরস্পরের সাথে যুক্ত। তুমি এটার কোনো প্রান্ত খুঁজে পাবো না, যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে, এটা প্রত্যেকটা একটা আরেকটার সাথে যুক্ত, অর্থাৎ একজন আরেকজনের সাথে উভয় প্রান্ত কি অবস্থায় আছে? যুক্ত অবস্থায় আছে। যেমন এখান থেকে যদি তুমি সাইক্লোবিউটেনের কথা চিন্তা করো, CH2 এই যে দেখো সাইক্লোবিউটেন, এই যে বিউটেন, এখানে আমি লিখেছিলাম বিউটেনের সংকেত। এই বিউটেনটা দেখো, এই বিউটেনের এই প্রান্ত এবং এই প্রান্ত পরস্পর খোলা, কেউ কারোর সাথে যুক্ত নেই, কিন্তু এটাও বিউটেন। কিন্তু বিউটেনের ক্ষেত্রে কি হয়েছে? পরস্পর এই প্রান্তদ্বয় পরস্পর একজন আরেকজনের সাথে যে কার্বনের যে শিকলটা আছে এটা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে, তাই এটা হয়ে গেছে শুধু বিউটেন। এটা যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে সাইক্লোবিউটেন, এবং এটা হয়ে গেছে মুক্ত শিকলের উদাহরণ, এটা হয়ে গেল বদ্ধ শিকলের উদাহরণ। অর্থাৎ দুইটা আলাদা হয়ে গেল। শুধুমাত্র কার্বনের ভিতরে যে বন্ধনটা আছে, অর্থাৎ এই বন্ধনের যে বৈশিষ্ট্য, এটা তুমি মুক্ত অবস্থায় আছে, এটা সার্কেল অবস্থা, অর্থাৎ একজন আরেকজনের সাথে যুক্ত অবস্থায় আছে দুই প্রান্ত। এই কারণে এই দুটার গঠন এবং নাম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি তোমাদের মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের এক্সাম্পল। তো অ্যালিফেটিকের ভিতরে যে দুটা ছিল মুক্ত এবং বদ্ধ, এই দুটা এখানেই শেষ। এটা নিয়ে তোমাদের এই লেভেল আর বেশি আলোচনা করা হয় নাই। তো তোমাদের এতটুকুই ইনশাল্লাহ দরকার, এর বাইরে তেমন বেশি দরকার নেই। তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল দুটো কি জিনিস। তো অ্যালিফেটিক আমাদের মোটামুটি শ্রেণীবিভাগ শেষ হয়ে গেছে। এখন আমরা শ্রেণীবিভাগ করব কি অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনটা আমরা লিখেছি, অর্থাৎ হাইড্রোকার্বনের দ্বিতীয় ভাগ অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা নিয়ে বিস্তারিত একটু দেখি যে অ্যালিফেটিকের মতো যে শ্রেণীবিভাগটা আসলো এরকম কি অ্যালিফেটিকেরও কি বের হয়। অ্যারোমেটিকের কথা তুমি চিন্তা করে দেখো, অ্যারোমেটিকের ভিতরে কি আসতে পারে? যেমন অ্যালিফেটিক কি ছিল? চর্বি থেকে, অর্থাৎ অ্যারোমেটিকটা ছিল চর্বিজাত পদার্থ থেকে তৈরি হচ্ছে, চর্বিজাত পদার্থ থেকে অ্যালিফেটিক যৌগটা তৈরিগুলো হচ্ছে। এবং অ্যারোমেটিক অবশ্যই তার বিপরীত আসবেই। তাহলে অ্যারোমেটিকটা তৈরি হচ্ছে সাধারণত সুগন্ধি, অর্থাৎ অ্যারোমেটিক যে যৌগগুলো তৈরি হচ্ছে সেটা হলো সুগন্ধি। অ্যারোমা শব্দের অর্থ একটা সুগন্ধ, এবং অ্যারোমেটিক যৌগটা তৈরি হচ্ছে অর্থাৎ
সুগন্ধযুক্ত যেগুলো তৈরি হচ্ছে হাইড্রোকার্বনের ভিতর, যেগুলোর সুগন্ধ অর্থাৎ গন্ধটা অনেক সুন্দর, তাদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর যারা চর্বি থেকে তৈরি হচ্ছিল তাদের বলতেছিলাম আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। যেহেতু সুগন্ধযুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে এখান থেকে কিছু তৈরি করা যেতেই পারে। যেমন তুমি বেনজিনের কথা চিন্তা করো, অথবা তুমি তৈরি করতে পারো ন্যাপথলিনের কথা চিন্তা করো। যেমন আমরা বাসায় যে কাপড়গুলো রাখি, এগুলোর ভিতরে অনেক সময় সাদা সাদা গোল গোল যেগুলো দিয়ে রাখি, সেগুলো থেকে একটা ছেন বের হয়, সেটা সাধারণত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ সেগুলো থেকে গন্ধ বের হচ্ছে, সেগুলোকে বলা হয় ন্যাপথলিন। সেই ন্যাপথলিনের গঠনটা তুমি চিন্তা করো। বেনজিনের ক্ষেত্রে বেনজিনের গঠনটা এরকম। বেনজিনের গঠনটা এরকম। যদি এটাকে আমি কার্বনের আকারে দিই, অর্থাৎ গাঠনিক সংকেত যদি আঁকাই, তাহলে দেখো সি সি, অর্থাৎ প্রত্যেকটাতে এখানে একটা কার্বন দিব, এখানে কার্বন দেবো, এখানে কার্বন দেবো, এখানে কার্বন দিব, এখানে কার্বন দিব, এখানে কার্বন দিব, এখানে কার্বন দেবো। দেখো 1 2 3 1 2 3 3 3 কয়টা? 6টা। তাহলে আমরা সংকেত থেকেই তো জানি C6H6, তাহলে কার্বন 6টা আসবে। সি 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 সি, এই যে দেখো 1 2 3 1 2 3, কার্বন হয়েছে 3টা। প্রত্যেকটাতে হাইড্রোজেন লাগাও, প্রত্যেকটাতে হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন ডাবল বন্ড এখানে ছিল, এখানে ছিল, আর এখানে ছিল ডাবল বন্ড। এই ছিল আমাদের বেনজিনের গঠন হয়ে গেল। আবার যদি আমরা ন্যাপথলিনের কথা চিন্তা করি, ন্যাপথলিনের ক্ষেত্রে দেখো, ন্যাপথলিনের ক্ষেত্রে আসবে C10H8, তাহলে সি থাকবে 10, অর্থাৎ যদি আমি আঁকাই বেনজিনের মতোই আসবে গঠন। এটা আসলে আমাদের ন্যাপথলিন। যদি আমি এইভাবে আঁকাইতে চাই, তাহলে কি করতে হবে দেখো, এই যে প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দাও। ডাবল বন্ড এখানে ছিল, এখানে ছিল, আর এখানে ছিল, এই যে ডাবল বন্ড হয়ে গেছে। অর্থাৎ এটা আমাদের ন্যাপথলিনের গঠন। তো এই যে এই জিনিসগুলো, এগুলো খুব সুগন্ধযুক্ত, অর্থাৎ এটা এগুলোর যে গন্ধগুলো আছে, সেগুলো গন্ধ অনেকটাই সুন্দর, যার জন্য সুগন্ধযুক্ত যৌগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের প্রাথমিক যে শ্রেণী বিভাগগুলো আছে, সেগুলো মোটামুটি শেষ হলো। এই সিরিজে, অর্থাৎ প্রোটন সিরিজের প্রথম পর্বে যেটা আছে, সেটা আমরা শুধুমাত্র হাইড্রোকার্বনকে চেনার জন্য যে পর্বটা, বেসিক যে জিনিসটা আছে, সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করলাম। সামনের দিন, অর্থাৎ সামনের ক্লাসগুলোতে আমরা এই হাইড্রোকার্বনে আজকে যে চিনলাম, এই চেনার পর থেকে নামকরণ করা শিখবো, নামকরণ থেকে সেগুলোকে প্রস্তুতি এবং বিক্রিয়াগুলো বিস্তারিতগুলো দেখব। তো এই ছিল অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের মোটামুটি শ্রেণী বিভাগ। এবং এই যে যৌগগুলো, অর্থাৎ এটা যে ইথেন, এটা যে প্রোপেন, এটা বিউটেন, পেন্টেন, ইথিন, ইথাইন, বেনজিন, ন্যাপথলিন, এই যে নামগুলো করলাম, আসলে এই নামকরণগুলো কিভাবে আসতেছে, এই যে নাম, এটা যে ইথেন, এটা যে প্রোপেন, এটা বিউটেন, পেন্টেন, বা এটা ইথিন বা ইথাইন, এগুলো কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ এইগুলোর নামকরণগুলো কিভাবে আসতেছে, আমরা কিভাবে বুঝবো যে এটাই ইথেন, কিভাবে বুঝবো যে হ্যাঁ এটাই প্রোপেন, এটাই বিউটেন, এটাই পেন্টেন, কিভাবে বুঝবো, এগুলো বোঝার জন্য বেসিক যে থিমটা লাগবে, সেই বেসিক থিমটা একটু দেখো তোমরা। অর্থাৎ হাইড্রোকার্বনগুলোর যে নামকরণটা আসতেছে, নামকরণ কিভাবে করতেছি, কিভাবে বুঝবো যে হ্যাঁ এটা ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এই জিনিসগুলো কিভাবে আসতেছে, বা তাদের যে বেসিক যে গঠন, সেই গঠনগুলো কিভাবে আসতেছে, সেটা একটু দেখবো। অর্থাৎ আমরা এই নেক্সট পর্বে, অর্থাৎ পার্ট 2-তে যখন আমরা নামকরণ করতে যাব, তখন এই জিনিসটা তোমাদের অনেকটাই হেল্প করবে। যেমন খেয়াল করো, কার্বন সংখ্যার উপর নির্ভর করে আমরা কোনো একটা যৌগের নামকরণ করব। অর্থাৎ নামকরণের ক্ষেত্রে আমি যদি এখানে লিখি যে যৌগ চেনার জন্য কার্বন সংখ্যাকে বা কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কিভাবে কার্বন সংখ্যার উপর নির্ভর করতেছে সেটা একটু খেয়াল করো। 1 নম্বরে
যদি কার্বন একটা হয়, এই একটা কার্বনের ক্ষেত্রে কিভাবে আসবে, তবে এটার ক্ষেত্রে এটা লিখার আগে আমি তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি। সেটা দেখো, কার্বন সংখ্যার উপর নির্ভর করতেছে যৌগ চেনার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস আমরা জানি যে কার্বনের হাত সাধারণত 4টি থাকে। কার্বনের হাত সাধারণত কয়টি থাকে? 4টি থাকে। যেমন আমি যদি এখানে গঠন আঁকাই, তাহলে 1 2 3 4, এই ছিল মোটামুটি কার্বনের গঠন। অর্থাৎ তার হাত থাকে কয়টা? 4টা। অর্থাৎ সে একসাথে 4টা মৌলের সাথে যৌগ গঠন করতে পারে, অর্থাৎ 4টা মৌলকে তার পাশে ধরে রাখতে পারবে। তাই এই ছিল কার্বনের ধর্ম, অর্থাৎ কার্বনের সংখ্যার উপর আমরা যৌগগুলো চিনবো এবং সেই কার্বনের হাত থাকবে কয়টা? 4টা। তাহলে যদি 1 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, কার্বনের সংখ্যা, অর্থাৎ কার্বনের সংখ্যার উপর নির্ভর করতেছে। তাহলে কার্বনের সংখ্যা 1 থেকে শুরু করি। কার্বনের সংখ্যা যদি 1 থাকে, কার্বনের সংখ্যা এখানে কয়টা আছে? একটা আছে। আমরা বলেছিলাম কার্বনের হাত কয়টা? 4টা হাত থাকে। কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে এখানে কার্বন তো একটা আছে, এই কার্বনের তো 4টা হাত পূরণ করতে হবে। সে তো একা থাকবে না, সে ওই হাতগুলো দিয়ে তো আরেকজনকে ধরে থাকবে। অর্থাৎ তার 4টা হাত পূরণ করার জন্য, 4টা হাত খালি রাখা যাবে না, পূর্ণ করার জন্য আমরা সেখানে সাধারণত কি দেবো? হাইড্রোজেন দেবো। কারণ তোমাদের আগেই ক্লিয়ার করেছি যে হাইড্রোকার্বন সাধারণত কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণ, অর্থাৎ এই দুটার মিলেই তৈরি করবে কি? হাইড্রোকার্বন। তাহলে কার্বনের সঙ্গে সাধারণত যোগ হবে কি? হাইড্রোজেন। তাহলে কার্বনের এই কার্বনের আছে 4টা, 1 2 3 4। তার এই 4টা হাত পূরণের জন্য 4টা হাইড্রোজেনের পাশে এসে দাঁড়াবে। দাঁড়ানোর ফলে এই 4টা হাত দিয়ে সেই হাইড্রোজেনগুলোকে এই কার্বনটা কি করবে? ধরে ফেলবে। ধরে ফেলার পরে এখানে তৈরি করবে কি? CH4। অর্থাৎ CH4 বলতে হাইড্রোজেন 4টা আছে, তাহলে CH4 এটা তৈরি হয়ে গেল সেই একটা যৌগ। তাহলে কার্বন চেনার জন্য, যৌগ চেনার জন্য কার্বন সংখ্যা কয়টা আছে? একটা। যদি কার্বন সংখ্যা একটা হয়, তাহলে এর নাম হয়ে যাবে মিথেন। অর্থাৎ কার্বন সংখ্যা একটা থাকলে যেটা তৈরি হবে সেটাকে বলবো আমরা মিথেন। যদি কার্বন সংখ্যা 2টা থাকে, যদি কার্বন সংখ্যা কয়টা থাকে? 2টা থাকে। যদি কার্বন সংখ্যা 2টা থাকে, একটার ক্ষেত্রে তো তুমি মিথেন দিয়েছো, 2টা যদি থাকে, তাহলে এই কথা চিন্তা করো, এই কার্বন একটা হাত দিয়ে আরেকটা কার্বনের সঙ্গে যৌগ গঠন করেছে। এই কার্বন, অর্থাৎ এই কার্বন একটা হাত দিয়ে এই কার্বনের সঙ্গে একটা বন্ধন তৈরি করেছে। এই কার্বন একটা হাত দিয়ে এই কার্বনের সঙ্গে একটা বন্ধন তৈরি করেছে। অর্থাৎ 2 কার্বনেরই একটা করে হাত তারা বন্ধন তৈরি করতে কাজে লাগাইছে। অর্থাৎ যদি একটা হাত কাজে লাগাই, বাকি থাকে কয়টা? 3টা। তাহলে এই 3টা হাত দিয়ে সে 3টা হাইড্রোজেনকে ধরবে, এই 3টা হাত দিয়ে এই 3টা হাইড্রোজেনকে ধরবে। যার কারণে কার্বন সংখ্যা যেহেতু 2টা, তাহলে এর নামকরণে আসবে ইথেন। এর নাম হয়ে যাবে কি? ইথেন। অর্থাৎ কার্বন সংখ্যা 2টা থাকলে নাম হয়ে যাবে ইথেন। এখানে কার্বন সংখ্যা একটা, ইথেনে কার্বন সংখ্যা 2টা। আমি লিখলাম এখানে কার্বন সংখ্যা, অর্থাৎ C=1, এখানে C=2, অর্থাৎ কার্বন আছে একটা, 2টা, এটার নাম হবে ইথেন। যদি কার্বন সংখ্যা 3টা হয়, C, অর্থাৎ যদি কার্বন সংখ্যা 3টা হয়, দেখো প্রত্যেকটা কার্বন একটা করে হাত দিয়ে তারা পরস্পর বন্ধন তৈরি করেছে। অর্থাৎ তাদের একটা করে হাত বিজি হয়ে গেছে, তার বাকি থাকে কয়টা হাত? 3টা করে হাত। এর থাকলো 3টা, অর্থাৎ এই কার্বন 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে, আর একটা হাত দিয়ে এই কার্বনকে ধরেছে, অর্থাৎ তার 4টা হাত পূরণ হয়ে গেল। এই কার্বনের কথা চিন্তা করো, এক হাত এই দিকে দিয়ে এই কার্বনের সঙ্গে বন্ধন তৈরি করেছে, আর একটা হাত দিয়ে এই কার্বনকে ধরেছে, তাহলে 2টা হাতের ব্যস্ত হয়ে গেছে, বাকি থাকে 2 হাত। আমি এখানে দেব 2টা হাইড্রোজেন, CH3। অর্থাৎ এই কার্বন এই 2টা হাত দিয়ে এই 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে, বন্ধন তৈরি করেছে, এবং বাকি 2টা হাত দিয়ে এই কার্বন এবং এই কার্বনকে বন্ধন তৈরি করেছে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, একটা হাত দিয়ে এই কার্বনের সাথে বন্ধন তৈরি করেছে, তার বাকি 3টা হাত এখানে কি আছে? বাদ আছে। সেই 3টা হাত পূরণের জন্য আমরা এখানে দেব হাইড্রোজেন। তাহলে হয়ে গেল CH3। তাহলে CH3, CH2, CH3। এই ক্ষেত্রে কার্বন সংখ্যা আছে 3টা, তাই নাম হয়ে যাবে প্রোপেন। তাহলে C কত আসবে? 3 আসবে। অর্থাৎ কার্বন সংখ্যা 3টা হলে নাম হয়ে যাবে কি? প্রোপেন। এই তো আমাদের এখানে তৈরি হয়ে গেল প্রোপেনের সঙ্গে। এরপরের ক্ষেত্রে তুমি কি করবে? 4 নাম্বার।
4 নম্বর তৈরি করো, দেখো কার্বন থাকবে কয়টা, 4টা। সি কার্বন আছে কয়টা, 4টা, 1 2 3 4। যদি 4 হয়, দেখো এই কার্বনের একটা হাত দিয়ে এখানে ব্যস্ত আছে, আর 3টা হাত দিয়ে এই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হবে। এই কার্বনের এক হাত এখানে, এক হাত এখানে, তার বাকি থাকে আর 2 হাত। এই 2 হাত দিয়ে এখানে 2টা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে। এই কার্বনের এখানে এক হাত, এখানে এক হাত, তার বাকি থাকে 2 হাত। এই 2 হাতের ক্ষেত্রে এখানে 2টা হাইড্রোজেন দিয়ে বন্ধন তৈরি করবে। এই কার্বনের একটা হাত দিয়ে এখানে ধরে রাখছে, বাকি তার 3 হাত ফাঁকা আছে, সেই 3 হাতে 3টা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করবে। যদি তৈরি করে এটার নাম দেব আমরা বিউটেন, C=4। এটার নাম তৈরি হয়ে গেল কি, বিউটেন। 5-এর ক্ষেত্রে কি আসবে, 5-এর ক্ষেত্রে আসবে দেখো 2 3 4 5, 5টা কার্বন দিলাম, 3 2 5, 5টা কার্বন। তাহলে এর একটা হাত এখানে ব্যস্ত আছে, বাকি 3টা হাতের সাথে হাইড্রোজেন, এর 2টা হাতের সাথে হাইড্রোজেন, এর 2টা হাতের সঙ্গে হাইড্রোজেন, এর 2টা হাতের সঙ্গে হাইড্রোজেন, এর 3টা হাতের সঙ্গে হাইড্রোজেন। অর্থাৎ প্রত্যেকটা দেখো এই কার্বনের 2টা হাত 2 দিকে আছে, বাকি 2টা দিয়ে হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত 2 দিকে, বাকি 2টা দিয়ে হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত 2 দিকে, বাকি 2টা দিয়ে হাইড্রোজেন। এই কার্বনের একটা হাত এখানে, বাকি 3টা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরেছে। তাহলে এটার নাম কি আসবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। তোমরা অবশ্যই এটা অনেকেই জানো, বাট আজকে আরেকটু বেসিক থেকে যেহেতু শুরু করতেছি, আমাদের সিরিজ শুরু করলাম, সিরিজের একদম বেসিক থেকেই শুরু করব। তোমরা জানো যারা, তারা স্কিপ করতে পারো, ভিডিওটা ফার্স্ট ফ্রেমে দেখতে পারো, সমস্যা নেই। বাট যদি তোমরা দেখো আরেকবার রিভাইজ হয়ে যাবে। 6 নম্বরে কি আসবে, কার্বন থাকবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই কার্বনের 3টা, এর 2টা, এর 2টা, এর 2টা, এর 2টা, এর 3টা। এবার খেয়াল করে দেখো, একটা হাত দিয়ে এখানে ধরেছে, বাকি 3টাতে হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত এখানে, 2টা হাত দিয়ে হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত 2 পাশে, 2টা হাত দিয়ে হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত 2 পাশে, 2টা হাত হাইড্রোজেন। অর্থাৎ তুমি এখানে খেয়াল করো, প্রত্যেকটার মধ্যে মাঝখানে যারা থাকতেছে তারা 2 হাত দিয়ে 2টা কার্বনের সঙ্গে বন্ধন তৈরি করতেছে, বাকি 2টা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরতেছে। এবং পাশের, অর্থাৎ 2 পাশের প্রথম এবং শেষের 2টা কি করতেছে, কার্বন একটা হাত দিয়ে বন্ধন তৈরি করতেছে, বাকি 3টা দিয়ে হাইড্রোজেনকে ধরতেছে। প্রত্যেকটার ক্ষেত্রে সেম, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে সেম আসতেছে। অর্থাৎ বাকিগুলো আমরা ঠিক এই নিয়মগুলো দিয়েই কি করব। তাহলে যদি 6টা হয়, তাহলে আমরা কি নাম দেবো, হেক্সেন, নাম হবে হেক্সেন, C=6। তাহলে যদি আমরা 7 নম্বরটা দেখি, তাহলে কার্বন থাকবে কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7। প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন H3H CH2 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 CH3, অর্থাৎ মাঝখানে সবগুলো CH3, 2 পাশে CH3। তাহলে এটা কি হয়ে যাবে, হেপটেন, C=7। এটার নাম হয়ে গেল হেপটেন। অর্থাৎ সির মান যখন 7 আসবে, তখন এটা হয়ে যাবে হেপটেন। 8 নম্বরটা তোমরা খেয়াল করো, 8 নম্বরের ক্ষেত্রে কি আসবে, কার্বন সংখ্যা। অর্থাৎ কার্বন সংখ্যা কয়টা আসবে, 8টা, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এখানে দিবে CH3। অর্থাৎ এই কার্বনের 3টা হাতে হাইড্রোজেন, এখানে 2টা CH3। তোমরা তো জানোই যে মাঝখানে প্রত্যেকটা কার্বন তাদের 2টা হাত দিয়ে পার্শ্ববর্তী কার্বনের সাথে বন্ধন তৈরি করেছে, যার কারণে তাদের হাত 2টা ওখানে বুক হয়ে গেছে, বাকি 2টা হাত দিয়ে হাইড্রোজেন। তাহলে এটা 8টার ক্ষেত্রে কি আসবে, অক্টেন, যেখানে কার্বন =8। এবার তুমি 9 নম্বরটা খেয়াল করো, কার্বন থাকবে কয়টা, 9টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 9টা, এখানে 3 3 6 8 3 9। তাহলে এখানে CH3, প্রত্যেকটার ক্ষেত্রে CH2 আসবে, কারণ এর ব্যাখ্যা এর আগেও দিলাম। তোমরা ভালো করে দেখো যে কার্বনের 2টা হাত এবং 4টা হাত পূরণ করতে কি কি লাগে, এই ছিল আমাদের এটা। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, নন-N, কার্বনের মান 9। যদি 10-এর ক্ষেত্রে আসে,
10-এর ক্ষেত্রে, তাহলে কার্বনের সংখ্যা কয়টা থাকবে? 10টা। 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দাও। কার্বনের হাত অনুসারে তোমরা হাইড্রোজেন মাঝখানে বসায় দিবা। তুমি আগে দেখো যে সেই কার্বনটা কয়টা বন্ধন তৈরি করেছে এবং তার হাত কয়টা ফাঁকা আছে, সেই অনুযায়ী সেখানে হাইড্রোজেন বসায় দেবা। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? ডেকেন। 10টা যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো ডেকেন, অর্থাৎ এই কার্বনের না এই হাইড্রোকার্বনের নাম হয়ে গেল কি? ডেকেন। তো এই ছিল মোটামুটি তোমাদের হাইড্রোকার্বনের বেসিক নামকরণ, যে তোমরা অ্যালিফেটিক অ্যারোমেটিক প্রত্যেকটা শ্রেণীর বিভাগ দেখেছো। প্রত্যেকটা শ্রেণীর বিভাগে আমি উদাহরণ দেওয়ার সময় এই নামগুলো লিখেছিলাম, যে কখনো ইথিন, ইথাইন, বিউটেন, পেন্টেন, এগুলো আসলে কিভাবে করেছিলাম। আসলে আমরা এই যৌগগুলোর নামকরণ আসবে সংখ্যার উপরে, যৌগগুলোকে চিনব সংখ্যার উপরে, অর্থাৎ কার্বন সংখ্যার উপরে। কার উপরে? কার্বন সংখ্যা। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই প্রত্যেকটার ক্ষেত্রে কি ধরনের নামকরণ আসতেছে তোমরা এখানে দেখতেছো। কার্বন সংখ্যার উপর ভিত্তি করেই আমরা এখানে নামকরণগুলো করেছি এবং এই হাইড্রোকার্বনগুলো চিনতেছি। এখানে যখন দেখলা যে কার্বন সংখ্যা 8 9 10-এর ক্ষেত্রে কি ধরনের নাম আসলো, যৌগগুলোকে কিভাবে নামকরণ করতেছি, তো এই নামগুলো কণগুলোই থাকবে। কিন্তু কখনো কখনো এরপরে যখন আমরা বিস্তারিত দেখব, সেখানে কার্বন কার্বন বন্ধন এদের প্রকৃতির উপর নির্ভর করে আমরা এই নামগুলো থেকেই মডিফাই করে নতুন নতুন যৌগ তৈরি হবে, নতুন নতুন নাম আসবে। যেমন সাইক্লো আসতে পারে, ইথাইন আসতে পারে, ইথিন আসতে পারে, ইথাইন আসতে পারে, ইথেন, এই 3টারই যৌগ। যেমন এটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেখাই ইথেন থেকে। ইথেনের ক্ষেত্রে CH3 অর্থাৎ দেখো ইথেনের ক্ষেত্রে, তো এটা আমাদের একক বন্ধন ইথেন, স্বাভাবিকভাবে নামকরণ আসলো। যখন আমরা ওই যে সম্পৃক্তর ক্ষেত্রে দেখেছিলাম যে সম্পৃক্ত অসম্পৃক্ত একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা নাম লিখব কি? ইথেন। কিন্তু যখন এখানে বন্ধন, এই যে বন্ধন, এই কার্বন কার্বন যে বন্ধনটা আছে, এই বন্ধনটা যখন পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে কি আসবে? দেখো CH2 দেখো এই কার্বনের 2টা হাত দিয়ে এই কার্বনের সাথে বন্ধন করেছে, বাকি 2টা হাতে হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাত দিয়ে এই কার্বনের সঙ্গে বন্ধন করেছে, বাকি 2টা হাত দিয়ে হাইড্রোজেন। তাহলে এটার নাম হয়ে যাবে কি? দ্বিবন্ধনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইথিন। যদি এটারই আরেকটা জিনিস তুমি খেয়াল করো, CH111CH, এখানে খেয়াল করো এই কার্বনটা 3টা হাত দিয়ে এই কার্বনের সঙ্গে বন্ধন তৈরি করেছে, বাকি একটা হাতে হাইড্রোজেন। এই কার্বনের 3টা হাত দিয়ে এই কার্বনের সঙ্গে বন্ধন তৈরি করেছে, বাকি একটা হাত দিয়ে হাইড্রোজেন। যদি এই ধরনের বন্ধন প্রকৃতির কারণে যদি যৌগ গঠন হয়, তাহলে এটার নাম হয়ে যাবে ইথাইন, অর্থাৎ ইথেন, ইথাইন। এই যে দেখো বন্ধন প্রকৃতির উপরে নাম চেঞ্জ হচ্ছে, ইথেন, ইথাইন। তো এই ছিল আমাদের মূল আইকনিক নাম, অর্থাৎ এগুলো আমাদের মূল নাম। এগুলো থেকেই বন্ধনের উপর ভিত্তি করে মডিফাই করে পরবর্তীতে আমরা নামকরণ শিখব। তো আজকের ক্লাসটা ঠিক এই বেসিকের উপর দিয়েই থাকবে। আমরা প্রোটন সিরিজের, এটা প্রোটন সিরিজের 1 নম্বর লেকচারে আমরা কি করলাম? এই যে বেসিক হাইড্রোকার্বনের বেসিকগুলো দেখলাম। আমরা এই প্রোটন সিরিজের 2 নম্বর পর্বতে এই বেসিকের পর থেকে, অর্থাৎ নামকরণ, যে অ্যালকাইন যেগুলো আছে সেগুলোর নামকরণ, তাদের ধর্মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে আজকের ক্লাসটা মোটামুটি যা শেখালাম, এগুলো তোমার বাসায় একটু বইতেও দেখবা এবং এই ক্লাসটা ভালো করে নোট করার চেষ্টা করবা। তোমাদের সামনে এর পরবর্তী ধারা নিয়ে, অর্থাৎ প্রোটন সিরিজের 2য় পর্ব নিয়ে এরপরে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।